আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল সোমবার, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো ঈদের তো আর মাত্র একদিন আছে। যত তাড়াতাড়ি আর কি পারি কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে ছিল বাচ্চাদেরও অফ ডে, আমাদের এখানে ছিল মেমোরিয়াল ডে, হলিডে। তো শনি রবিবার তো এমনিতেই বন্ধ থাকে, তো সোমবার এক্সট্রা একটা বন্ধ পেয়েছি বাচ্চাদের। তো ভালোই হয়েছে, সকাল থেকে উঠে স্কুলে দেওয়া ঝামেলাটা নেই। আর ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর আমি কিচেনে কাজ শুরু করে দিয়েছি। তো রোজা থাকাতে দেখা যায় যে আর সকালে ব্রেকফাস্ট তো আমার করতে হয় না। আর বাচ্চাদের বাবাও আজকে বাসায়, তো সব মিলে সকালটা একটু ব্যস্ততায় গিয়েছে। আর এগুলো শেষ করে এসে আমি এখানে নারকেলের পিঠা বানাবো। তো আগে নারকেলটা বের করে নিয়েছি, ব্লগের শুরুতেই দেখতে পেয়েছেন 2 প্যাকেট ফ্রোজেন যে নারকেল থাকে, এগুলো বাঙালি গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে আমি পিঠা বানিয়ে নেব আর কি। তো এখানে চিনি দিয়েছি, তারপর তেজপাতা আর দিয়েছি একটা সিনামন স্টিকের একটা টুকরো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি যে এলাচ গুঁড়ো আর কি পাউডার থাকে, তো ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম রান্না করে নিচ্ছি। আর একদম লাস্টে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এ পাশে হচ্ছে স্বামী কাবাবের এগুলো রেডি করে রেখেছিলাম। আর আমি এখন পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব না, অল্প কয়েকটা দিব, বাচ্চারা খেতে পারে না কাঁচামরিচ দিলে। একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে শেপ আকারে আর কি কাবাবের শেপ আকারে রেডি করে নেব। আর ওই পাশে যে নারকেল ঠান্ডা হতে দিয়েছি, ওই নারকেলের যে দইটা ওইটাও বানিয়ে নেব আর কি। আসলে ঈদের আগে দেখা যায় অনেক কাজ মানে হয়ে যায়। আমি যদিও বা চেষ্টা করি আগে থেকে মানে রেডি করে রাখতে, কিন্তু আমার আসলে কোনো সময়ই এটা হয়ে ওঠে না। আমার এখানে আমাদের যত আত্মীয় আছে সবাইকে আমি দেখি ঈদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে সব কিছু রেডি করে ফ্রোজেন করে রেখে দেয়, কিন্তু আমার আসলে কোনো সময় এটা হয় না। দেখা যায় যে ঈদের 1 দিন বা 2 দিন আগে আমাকে সব কিছু রেডি করতে হয়। তো গত ব্লগে আপনারা দেখেছেন আমি রুটিগুলো রেডি করে রেখে দিয়েছি ফ্রিজে। তো আর আজকে হচ্ছে বাকি খাবারগুলো রেডি করে রেখে দেবো আর কি, ফ্রোজেন করে রাখবো, যাতে ঈদের দিন সকালে উঠে আমাকে আর কোনো কষ্ট করতে না হয়। যদিও আজকে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল, আপনারা সারাদিনের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তার উপরে রোজা রেখে মানে কি বলবো, অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু সবাই আমাকে হাতে হাতে হেল্প করে, অনেক ব্যস্ত ছিল। যদিও একটু মানে লেট হয়ে যায় কাজে ওদের হেল্পিংয়ের জন্য, তারপরও ভালো লাগে আমার কাছে জিনিসটা। ওরা আসলে ঈদের যে আমেজটা এটা বুঝতে পারে। আর এই দেশে তো মানে দেখা যায় যে স্কুলও ঈদের দিন খোলা থাকে, তো আমি আর স্কুলে দিই না ঈদের দিন, কারণ হচ্ছে স্কুলে আমি কল দিয়ে বলে দিই ঈদের এই আমেজটা ওরা বুঝবে কীভাবে। অনেক বাচ্চারা স্কুলে যায়, কিন্তু আমি বা আমাদের আত্মীয় স্বজন যারাই আছে আমরা কিন্তু কেউই স্কুলে দিই না ঈদের দিন। তো আজকে তো বাচ্চাদেরও স্কুল অফ, তো ওরাও মানে অনেক ব্যস্ত ছিল আমার সাথে সারাদিন। আর দেখতেই পাচ্ছেন আমি আসলে এত ভালো করে সব কিছু মানে রেকর্ড করিনি বাচ্চাদেরকে নিয়ে আর কি। এত দৌড়ঝাঁপ ছিল আমার কাজের, বলে বোঝাতে পারবো না আর কি। আর এখানে হচ্ছে ডালের পিঠা বানাবো। তো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বেশি সময় না, অল্প সময়ের জন্য, না হলে ডালটা একদম নরম হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি কয়েকটা, দেখতে পাচ্ছেন অল্প করে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। বাচ্চারা যেহেতু একদমই জাল খেতে পারে না, তো জালের পরিমাণটা একদম কম করে দিয়েছি। আর না দিলেও ওরা কিন্তু জাল জিনিসটার সাথে মানে অভ্যস্ত হতেও পারবে না, তার জন্য আর কি আমার কয়েকটা করে কাঁচামরিচ দেয়া। তারপর দিয়ে দিয়েছি লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে মানে ভেজে নেব আর কি। আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি আর কি। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এর মশলাটাকে ভেজে নেব। আর এই পাশে নারকেলের পিঠার একটা ধোয়া বানিয়ে নিয়েছি, আর এটা তো ডাইস দিয়ে করে নেব। তো আর আমি আসলে আগেই বলেছি খুব ভালো করে ভিডিওটা আসলে আমি করিনি আজকে, একদম মানে কাজগুলো থেকে আর কি অল্প অল্প করে করে নিয়েছি। আর এই যে পিঠাগুলোর যে ডো বানিয়ে রেখেছি, এগুলো কিন্তু আমার মেয়েরা অনেক হেল্প করেছে আমাকে, যেহেতু ডাইস দিয়ে একদম ইজি হয়ে যায়, তো ওরা আমাকে হেল্প করেছে আর কি। আর এই পাশে ডালটা দিয়ে দিয়েছি, ডালে আসলে পানি দিতে চাচ্ছিলাম না, কিন্তু ডালের ধোয়ার পরে যে পানিটা থাকে ওটা চলে গিয়েছে।
তো এটাকে আমি আর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব না, না হলে ডালটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। একদম ঢাকনা মানে কি বলে না দিয়ে আর কি, না ঢেকে আমি রান্নাটা আর কি করে নিয়েছি, ডালটা ভেজে নিয়েছি। আর সর্বশেষে আর কি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর ধনিয়া পাতা একদম শেষে দিলে ধনিয়া পাতার একটা ফ্লেভার থাকে, আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। আর এই পাশে চিকেন রেখেছিলাম, ওইটাকে মানে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর অল্প অল্প করে একটু মশলা দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, না হলুদের গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে ওইদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই পাশে ডালের যে ভাজিটা করেছিলাম ওই হাঁড়িতে আবার একটু পেঁয়াজ দিয়ে আর একটা চিকেন আর কি ভেজে নেব। তো এখানেও দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়ো, লবণ সব কিছু অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে এটার মধ্যে দিয়ে দেব চিকেন। এগুলো কিন্তু একদম ইজি। আমি এই চিকেনটাকে আগে থেকে আর কি একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে রেখেছিলাম, আর এখানে সব দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, ভাজিতে কিন্তু আমি কি বলে আদা আর রসুনের যে পাউডার থাকে ওইটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর যেহেতু সিদ্ধ করাতে একটু দিয়েছিলাম, তো অল্প পরিমাণে পাউডার আর কি দিয়ে দিয়েছি এখানে ভাজিতে। তো এটা একটু মাখা মাখা হবে, বেশি ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যায় চিকেনটা, মানে ভাজিটা খেতে আর ভালো লাগে না পিঠার মধ্যে। তো এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। আর এপাশে আর একটা ভাজি ছিল চিকেনের, ওইটাও করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটু দিয়ে দিব পার্সলে পাউডার, যেটা থাকে আর কি ধনিয়া পাতার মতো, ওইটা ছিল ড্রাই, আমি কিনে নিয়ে এসেছিলাম আর কি, ওইটা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর কি এটা দেয়া। তো এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজা শেষ করে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আসলে অনেক দিন পর ব্লগ নিয়ে আসলে যা হয় আর কি, মানে কথার একটা জড়তা চলে আসে। তো আশা করি আমার প্রিয় আপুরা এটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা কিন্তু আসলে মানে কি বলে মুখে লেগে আসে আর কি, যেহেতু অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে হচ্ছে একটা বিফ কিমা ছিল, ওইটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্য আর একটু ভেজে নিচ্ছি আর কি। তো অনেকগুলো ভাজাভাজির কাজ শেষ করে নিলাম। তারপর আমি একে একে শুরু করে দিব পিঠার যে বানানোর ডো, ওইটা বানানোর কাজ আর কি। আর এটাতেও দেখতে পাচ্ছেন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে এগুলোতে একটু ধনিয়া পাতা বেশি হলে আমার কাছে ভালোই লাগে খেতে, তো এই জন্যই আর কি একটু ধনিয়া পাতার পরিমাণটা বেশি করে দিয়ে দিই। আর দিয়েও একটু নাড়াচাড়া করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর যে ডো বানাবো ওইটাও পানিটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমার যে নারকেলের পিঠাগুলো, এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সময়ের জন্য। আর যতটুকু আর কি শক্ত হয়েছে আমি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। আর হচ্ছে না হলে আমার ফ্রিজে জায়গা হবে না, অনেকগুলো ফ্রোজেন খাবার বানাচ্ছি যেহেতু, তো যেটাই ফ্রোজেন হয়ে যাচ্ছে ওইটাকে আর কি জিপ লাগিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে ডো রেডি করে নিচ্ছি, আর এটাকে গরম গরম তাকতে আর কি মাখিয়ে নেব, না হলে কিন্তু একদম মানে ভালো আসবে না পিঠা। আর ডোটা ভালো না আসলে পিঠাটাও ভালো আসে না। এই জন্য একদম গরম গরম থাকতেই আমি এটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। আর আমার রুটি বানানো দেখে বুঝতে পারছেন আমার ডোটা কতটা নরম হয়েছে, একদম আলতো হাতে দেয়া মারতেই মানে রুটিগুলো হয়ে যাচ্ছিল। আর এগুলোকে ভালো করে একটা কুকি কাটার এগুলো দিয়ে আমি গোল গোল শেপ করে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমি ডালের পিঠা আগে শুরু করবো আর কি বানানো, যেহেতু ডালটা আগে ভেজে রেখেছিলাম তো এটা আগে ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এটা আগে রেডি করে নিচ্ছি। তো ঈদ তো চলে গিয়েছে, আর আমার ঈদের ব্লগগুলো এখনও দেয়া হচ্ছে না। আশা করি আমার আপুরা এটাও আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। আসলে আপুদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টে আমার মনে হয় যে আমি সবসময় একটা প্রতিদিনই একটা করে আর কি ব্লগ দিই। চেষ্টা করব, আসলে ব্যস্ততার জন্য আর কি পারা যায় না, যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দেয়া আনা তারপর সব কিছুই করতে হয়, তো দেখা যায় যে ব্লগিংয়ে আর সময় দেওয়া যায় না। আর আমরা তো আমাদের জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মানে আমরা সবাই চেষ্টা করি আর কি রোজা রাখতে, তো রোজা রেখে দেখা যায় যে আরও টায়ার্ড হয়ে যাওয়া লাগে ইফতারির পরের টাইমটাতে।
তো আমাদের তো দিনও অনেক লম্বা হয়ে গেছে। ইফতারির পরে কিন্তু মানে চোখের পলকে 9:30 মানে 9:30 হয়ে যায়, 9:30 10টা বেজে যায়। আর আমাদের এশার নামাজের ওয়াক্ত হতে হতে একদম 10:30 হয়ে যায় আর কি। তো দেখা যায় যে মানে ইফতারির পর টাইমটাতে আর একদমই সময় পাওয়া যায় না। তো যাই হোক, বাচ্চাদেরও আমাকে অনেক হেল্প করেছে। ওদেরকে নিয়ে ডালের পিঠাগুলো শেষ করে নিয়েছি, যদিও বা একটু সময় লেগে যায়, যেহেতু ওরা কিন্তু সব কিছু একদম ফিক্স করে আমার মতো করে করতে পারে না। তো দেখা যায় যে অনেকটা ওদেরকে হেল্প করতে হয়, ওদেরকে দেখাতে হয়। তো ডাল শেষ হয়ে গেছে, আর কয়েকটু মানে ছিল আর কি তো এটা দিয়ে আমি কয়েকটা নুন গড়া পিঠা যে বলে ওইটা রেডি করে নিচ্ছি। আর এপাশে আদা, তারপর পেঁয়াজ, এগুলো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছেন, উনি রেডি করে দিচ্ছেন আর কি। আর এই যে বিফ, এগুলোকে পিস পিস করে দিচ্ছেন। তো একদম রাতের বেলা আর কি কাজ শেষ করে এটার শেষ করে নেব আর কি। বিকেলে যেহেতু ইফতারও রেডি করতে হবে, তো এই জন্য আর কি আর ধরতে পারিনি সারাদিনের ভিতরে। আর পিঠাগুলো বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আগেই বললাম যে বাচ্চারা যেহেতু আমাকে হেল্প করছে, তো দেখা যায় যে ওরা ওদের যে কি বলে রুটি বেলার ওইটা নিয়ে বসে মনোযোগ দিয়ে অনেকগুলো ধোয়া আসলে ওরাই নষ্ট করে ফেলে। তারপর আমি দিই, কারণ আমি চাই যে ওরা শিখুক আমার সাথে। তো এই তো আমার সব পিঠা বানানো শেষ। আর এখানে হচ্ছে চিকেনের পিঠাগুলো, এগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি, যদিও আমার সারাটা দিন এভাবে চলে গিয়েছে। তো এই জন্যই আর কি আমি অফ ক্যামেরাতে অনেক কাজ আমি শেষ করে নিয়েছি, যেহেতু ইফতারির টাইমও চলে আসছিল। তো শুধু তো রান্না বাড়া করলেই হবে না, ইবাদত তো করতে হবে। তো ওইগুলো রেখে কিন্তু নামাজের ওয়াক্তে নামাজগুলো আদায় করতে হয়, তারপর একটু কোরআন পড়তে হবে। আমি যদি কোরআন নিয়ে না বসি তাহলে তো আমার বাচ্চারাও বসবে না। তো দেখা যায় যে ওদেরকে নিয়ে আমি একসাথে কোরআন পড়তে বসে যাই আর কি। তো এশার নামাজ পড়ে তারপর একদম রাতের বেলা এসে আমি এই যে কি বলে যে গরুর মাংসগুলো রেখেছিলাম ওগুলো আর কি বসিয়ে দিচ্ছি, শুধুমাত্র মশলা দিয়ে একটুখানি মানে জাল তুলে রেখে দেবো আর কি। আর এখানে কিন্তু আমার বাচ্চারাও মানে আমার মেয়েরা ঘুমায় নাই। ওরা বলছিল যে কালকে যেহেতু আরাফাতের দিন, মাম্মা আমরা স্কুলে যাব না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় থাকো। তো ওরাও চাচ্ছিল আমাদের সাথে রোজা রাখতে। তো আমি বললাম যে আচ্ছা রেখে নাও, যদি পারো। এগুলোতে আসলে নিষেধ করতে নেই, বাচ্চারা আসলে যেটা চায় ওদেরকে মানে দিতে হয়, যদি না কোনো অন্যায় আবদার না হয় ওদেরকে আসলে মানে মেনে নিতে হয় আর কি। দিলে কিন্তু ওরাও কিন্তু অনেকটা খুশি হয়ে যায়। যেহেতু আরাফাতের দিনে রোজা নিজে থেকে রাখতে চাচ্ছে, তো আমি আর না করলাম না। তো আচ্ছা ঠিক আছে, ওরাও আমার সাথে বসে এই রান্নাগুলো দেখছিল আর কি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে রান্নাতে। তো ও আসলে যাচ্ছিল না বেডে, দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে ও আমার সাথে আর কি এখানে কিচেনে ছিল। তো অনেক নাড়াচাড়া করছিল, হেল্প করছিল। আর আমার মেয়েকে বলছিল দেখেছো মা কীভাবে রান্না করছে, এটা আর কি। তো ভালোই লাগছিলো এই জিনিসটা, মানে আমার কাছে কোনো বোরিং লাগেনি বা টায়ার্ডনেস আসেনি, যেহেতু সবাই মিলে একসাথে কিচেনে ছিলাম। আর দেখতে পাচ্ছেন আমি বড় হাঁড়ির রান্নাটা বসিয়ে দিয়েছি। যদিও বাংলাদেশে থাকতে ঈদের দিন একদম ফ্রেশ ফ্রেশ মাংস দিয়ে এগুলো রান্না হতো, কিন্তু আমাদের এখানে তো আর কিছু করার নেই। আর সবাই একদম মানে কি বলবো, রাতের বেলা হয়েছে কিনা বোঝার কোনো অবস্থা নেই আর কি। তো মশলাটা দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। আর এই পাশে কলিজা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরও দেখতে পেয়েছেন কতটা নরম আছে। তো এই পাশে গরুর মাংসের মশলাটা হয়ে গিয়েছে, আর দিয়ে দিচ্ছি আর কি, যত তাড়াতাড়ি আর কি জাল উঠে যায়। একটু পরে আবার সেহরির জন্য উঠতে হবে, তো এই জন্য আর কি একটু তাড়াতাড়িও করছিলাম। আর আমরা যদি বেডে না যাই দেখা যাবে যে বাচ্চারা একদমই যাবে না। তো সব মাংস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রথম জালটা চলে আসা মাত্রই আমি চুলার আগুনটা অফ করে নেব, কারণ আমারও মানে টায়ার্ড লাগছে আর কি। আর ওই পাশে যে কলিজা সিদ্ধ করে রেখেছি দিলাম, ওইটাও বসিয়ে দিব। এটাও মানে শুধুমাত্র জালটা আসা মাত্রই আর কি চুলার আগুন অফ করে নেব। যেহেতু ঈদের দিন আসলে বাসায় একদমই খাওয়া হবে না, চলে যাব শাশুড়ির ওখানে। তো দেখা যায় যে ওখানেই আর কি দিনটা চলে যাবে। আর মানে বাসায় তেমন একটা খাওয়া হবে না, তো এই জন্যই আর কি বেশি কুক করবো না। আর এই পাশে যে কলিজা, ওটা রান্নার জন্য মশলা দিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছেন প্রথমে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তারপর যে গুঁড়ো মশলাগুলো এগুলো কিন্তু রেখে দিয়েছিলাম পেস্ট করে।
তো ভালোভাবে যখন পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, তো তখনই আমি কিন্তু বাকি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে কলেজা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। আর মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে আর এত টায়ার্ড লাগছিল। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন ব্লগে সবার সাথে আবার দেখা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।